তাহলে আমাদের 24 ধারায় ছিল এই যে সন্ত্রাস বিরোধী আইনের 24 ধারায় ছিল আমাদের তদন্ত, তদন্তের সময়সীমা। এখানে আমাদের 4টা উপধারা আছে। এই 4টা উপধারায় প্রথম উপধারায় বলছে যে এই যে তদন্ত, এই তদন্তটা হচ্ছে একজন তদন্তকারী কর্মকর্তা মানে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির 154 ধারা মোতাবেক। 154 ধারায় আছে ধর্তব্য মামলার অর্থাৎ আমলযোগ্য মামলার অভিযোগের হচ্ছে তদন্ত। আমরা যত থানায় মামলা হয় সেই মামলার তদন্তগুলো আমাদের হচ্ছে গিয়ে এই 154 ধারা মোতাবেকই হচ্ছে এফআইআর হয় সেই ধর্তব্য অপরাধের ক্ষেত্রে। যে বলছে কি, যে অধীনে কোনো তদন্ত 154 ধারা মোতাবেক প্রাপ্তি এবং লিপিবদ্ধ করার তারিখ হইতে 60 দিনের মধ্যে সম্পন্ন করতে হইবে। অর্থাৎ যেদিন এফআইআর দাখিল হবে, যেদিন মামলা রুজু হবে, সেই দিন থেকে 60 দিনের মধ্যে, এটা কিন্তু 60 কার্য দিবস নয়, 60 দিনের মধ্যে সম্পন্ন করতে হইবে। এটা বলছে আমাদের 24-এর 1 উপধারায়। আর আমাদের 24-এর 2 উপধারায় বলেছে যদি আপনি 60 দিনের ভিতরে কার্যক্রম মামলা তদন্ত শেষ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি একটা দরখাস্ত দিবেন, যে পুলিশ সুপার বরাবর একটা দরখাস্ত লিখবেন এই মর্মে আপনার সুপারভাইজিং অফিসার বরাবর। সুপারভাইজিং অফিসার সাধারণত আমাদের পুলিশ সুপার স্যাররাই হয়। তার বরাবর একটা দরখাস্ত দিবেন যে আমি এই মামলাটা তদন্ত কার্যক্রম শেষ করতে পারি নাই, আগামী 1 মাসের ভিতরে তদন্ত কার্যক্রম শেষ করব। এটা এই মর্মে লিখে একটা আবেদন দিয়ে আরো 30 দিন আপনি সময় নিতে পারবেন। এটা বলা হয়েছে 2 উপধারায়। এটা বলা হয়েছে 2 উপধারায়। তাহলে প্রথম গেল 60 দিন, পরে গেল 30 দিন। তারপর 3 উপধারায়, 3 উপধারায় যদি আপনার দেখা যায় যে আপনি তারপরও পারেন নাই, এটা তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারি নাই, সেক্ষেত্রে আমি এই যথাপযুক্ত কারণ লিপিবদ্ধ করে আবার আমার পুলিশ সুপার বরাবর, আগের বার তো হচ্ছে আমি নিজে নিজের ক্ষমতা বলে, আয়ুর ক্ষমতা বলে 1 মাস সময় বাড়াইলাম। এবার আপনার কি করতে হবে, আপনার সেই 1 মাস শেষ হওয়ার আগেই আপনার একটা এসপি বরাবর দরখাস্ত দিতে হবে যে সময়সীমা বৃদ্ধির জন্য। সেক্ষেত্রে সে আরো সময়সীমা আরো 1 মাস বরাদ্দ করবে। তাহলে টোটালে 2 মাস গেল, প্রথম টোটালে 4 মাস গেল। প্রথম গেল 2 মাস 60 দিন, পরে গেল 1 মাস। মানে দুইতে 24-এর 2 উপধারায় গেল 1 মাস, 24-এর 3 উপধারায় গেল 1 মাস। তবে 24-এর 3 উপধারায় যে 1 মাস, এই 1 মাস আপনি সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ পুলিশ সুপারের কাছ ছাড়া, ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া আপনি চাইলে এটা ম্যাজিস্ট্রেটের কাছ থেকেও নিতে পারবেন। ঠিক আছে? যে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ডেপুটি পুলিশ কমিশনার যে থাকে তার কাছ থেকেও এটা নিতে পারবেন, যে অতিরিক্ত 30 দিন। এটা গেল, তাহলে আমাদের গেল 1, 2, 3। আচ্ছা, এই 3 নম্বরে একটা শর্ত দিছে যে যে মামলার তদন্তের ক্ষেত্রে বাংলাদেশের বাহিরে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন, যে মামলা তদন্তের ক্ষেত্রে বাংলাদেশের বাহিরে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন, সেক্ষেত্রে 1 হইতে 3 বর্ণিত সময়সীমা প্রযোজ্য হবে না। অর্থাৎ 1 হইতে 3, এই যে আপনার বলছে প্রথমে 2 মাস, তারপরে 1 মাস, তারপরে আবার 1 মাস, এই যে 1 হইতে 3 পর্যন্ত বলছে উপধারা। ঠিক আছে, 24-এর উপধারা 1 থেকে 3 পর্যন্ত বলছে যে প্রথমে হচ্ছে 2 মাস, পরে দ্বিতীয় উপধারায় বলছে 1 মাস, পরে তৃতীয় উপধারায় বলছে 1 মাস। এই মামলাটা যদি বিদেশে থেকে আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে আপনার যতদিন লাগবে ততদিনই হচ্ছে আপনাকে সময় প্রদান করা হবে, এরকম একটা শর্ত। আচ্ছা, এটা 3 নম্বরে একটা শর্ত দিয়ে দিছে, যদি বিদেশে হয় তাহলে এই 1 থেকে 3 উপধারা প্রযোজ্য হবে না। আর আমাদের 4 উপধারায় বলছে যদি উল্লেখিত সময়ের ভিতরেও আপনি একবার একবার 2বার সময় বাড়াই নিলেন, তারপরও যদি এই মামলার তদন্ত কার্যক্রম শেষ না করতে পারেন, তাহলে এই কার্যক্রম আপনি কি কারণে পারেন নাই তার যথোপযুক্ত কারণ লিপিবদ্ধ করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এডিশনাল এসপি হয় বা ডিআইজি হয়, যে আমার ইউনিটের দায়িত্বে আছে, তার বরাবর সুপারভাইজিং অফিসার বরাবর আমরা হচ্ছে তার যথাযথ কারণ সে একটা প্রতিবেদন দাখিল করব। এবং সেই প্রতিবেদন যদি দাখিল করি, যদি মেট্রো হয়, মেট্রো হলে দাখিল করব পুলিশ কমিশনারের কাছে। যদি সে মনে করে যে যথাপযুক্ত আপনার কারণগুলো সঠিক আছে, সেক্ষেত্রে তো হলো, সে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি আপনার বিস্তারিত বিবরণ আপনি যেটা লিখছেন সেটা যদি দেখা যায় যে এখানে তার কাছে, সে যখন পড়ছে বা বিবরণটা দেখছে, বিবরণ দেখে তার কাছে সন্তোষজনক মনে হয় নাই, তাহলে এই সন্তোষজনক মনে না হওয়াতে আপনার আয়ুর বিরুদ্ধে, যে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে অবহেলাজনিত কারণে তার বিরুদ্ধে অভিযুক্ত করবেন এবং হচ্ছে পানিশমেন্টের আওতায় নিয়ে আসবেন। এটা বলা হয়েছে 24 দ্বারা। তাহলে 24-এর এই ছিল 4টা উপধারা।
এটা নিয়ে কোনো কোশ্চেন। এরপরে আমাদের আছে গুরুত্বপূর্ণ ধারার ভিতরে 26 ধারা আছে, ঠিক আছে। এই 26 ধারায় আমাদের বলা হয়েছে যে 26 ধারায় পূর্ণ সমর্পণ বা রিমান্ড, পূর্ণ সমর্পণ বা রিমান্ড বা জিজ্ঞাসাবাদ, এখানেও হচ্ছে আমাদের উপধারা আছে 1 আর 2। এখানে বলছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, সেক্ষেত্রে তাকে তদন্তের জন্য আটক রাখা হয়, ঠিক আছে। যদি তদন্তের জন্য আটক রাখা হয় এবং যদি তদন্তকারী কর্মকর্তা উপযুক্ত অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পূর্ণ সমর্পণের জন্য উপযুক্ত ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারবেন। অর্থাৎ যদি তদন্তকারী কর্মকর্তা মনে করে যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, আটক রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সেক্ষেত্রে তিনি এই দ্বারায় বলছে যে সে রিমান্ডের আবেদন করতে পারবে এবং পুলিশ হেফাজতে আটক রাখতে পারবে। এটা আমাদের 26-এর 1 উপধারায় বলা হয়েছে। এছাড়াও আমরা যে রিমান্ডের আবেদন করি আমাদের হচ্ছে ফৌজদারি কার্যবিধির 167 ধারা অনুযায়ী। তবে আপনারা মনে রাখবেন, সন্ত্রাস বিরোধী আইন একটা সেনসিটিভ আইন। এই আইনে এই আইনটা যে আইওই তদন্ত করবে, যদি কোনো সিকুয়েন্স মিস হয় তার পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা 99%। এই জন্য এটা মনে রাখতে হবে যে তাহলে এই 26 ধারা মোতাবেক আমরা হচ্ছে রিমান্ড চাবো যদি কোনো প্রকার প্রয়োজন হয়। আর আমাদের 26-এর 2 উপধারায় বলছে যদি ম্যাজিস্ট্রেট বিবেচনা করেন যে তাকে পুলিশ হেফাজতে দেয়া যাইতে পারে অথবা যথোপযুক্ত কারণ রয়েছে, তাহলে সে রিমান্ড দিতে পারবেন, পুলিশ হেফাজতে প্রদান করতে পারবেন, প্রদান করতে পারবেন, ঠিক আছে। পূর্ণ সমর্পণ প্রদান করতে পারবেন। আর এই পূর্ণ সমর্পণের মেয়াদ 10 দিনের বেশি অধিক হইবে না। একটানা আপনার এই যে মেয়াদ হচ্ছে 10 দিনের বেশি হইবে না, এটা মনে রাখতে হইবে। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে 15 দিনের বেশি হইবে না রিমান্ড, একটানা সর্বোচ্চ 15 দিনের বেশি হবে না, 167 ধারায় আছে ফৌজদারি কার্যবিধি। আর আমাদের এই সন্ত্রাস বিরোধী আইনের 26 ধারা মোতাবেক হচ্ছে এই আইনে যারা রিমান্ডের দরকার হবে বা পূর্ণ সমর্পণের বা পুলিশ হেফাজতে আটক রাখার প্রয়োজন হবে, তাদেরকে আপনার একটানা 10 দিনের বেশি দেয়া যাবে না। সেটা আপনাদের বলা হয়েছে 26-এর 2 উপধারায়। তাহলে 26-এর 1 উপধারায় বলা হয়েছে যদি যথোপযুক্ত কারণ থাকে, তদন্তকারী কর্মকর্তা পুলিশ হেফাজতে রেখে কোনো জিজ্ঞাসাবাদ করতে চায় অথবা হচ্ছে আটক রেখে বা পূর্ণ সমর্পণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বোর্ডের অনুমতির জন্য আবেদন করতে পারবে 26-এর 1 উপধারা মোতাবেক যে পুলিশ হেফাজতে প্রদানের জন্য। আর হচ্ছে 26-এর 2 উপধারায় বলা হয়েছে যে এই যে ম্যাজিস্ট্রেটের কাছে যে আবেদন করবে যদি সেটা যথোপযুক্ত কারণ থাকে পূর্ণ সমর্পণের রিমান্ড দেওয়ার জন্য, সেক্ষেত্রে একটানা 10 দিনের বেশি প্রদান করতে পারবে না। এখানে একটা শর্ত দেয়া আছে, 26-এর 2-তে একটা শর্ত দেওয়া আছে। শর্ত বলছে তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট সন্তোষজনক ভাবে যদি প্রমাণ করতে ব্যর্থ হয়, যে কর্মকর্তা যদি সন্তোষজনক ভাবে ম্যাজিস্ট্রেটের কাছে প্রমাণ করতে ব্যর্থ হয় যে রিমান্ড প্রয়োজন তার, এটা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে অধিকতর মেয়াদের জন্য পুনঃসমর্পণ করা হলে অতিরিক্ত সাক্ষ্য পাওয়া যাইতে পারে। তাহলে যদি ব্যর্থ হয়, অর্থাৎ যে যে সাক্ষ্য প্রমাণ প্রদান উপস্থাপন করা প্রয়োজন সে সেটা করতে পারে নাই, সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অধিকতর মেয়াদের জন্য, ঠিক আছে, যে এই অভিযুক্ত ব্যক্তিকে যদি অধিকতর সময় মানে বেশি সময়ের জন্য পুনঃ সমর্পণের বা রিমান্ডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাইতে পারে এরকম যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়, তাহলে ম্যাজিস্ট্রেট অনধিক 5 দিন পুনঃ সমর্পণের মেয়াদ বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, যে প্রথম যে 10 দিন দিল ওই 10 দিনে যদি মনে হয় যে সে আইও সবকিছু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারে নাই, তার আরো সময় লাগতে পারে, সেক্ষেত্রে আরো 5 দিন সময় বরাদ্দ করতে পারে। এটা বলা হয়েছে, আবার একটা শর্ত দিয়ে দিতে। তাহলে এখানেও রিমান্ড হচ্ছে আপনার 15 দিন। এখানে রিমান্ড প্রথমে হচ্ছে 10 দিন দিবে, 10 দিন দিতে পারবে এক নাগাড়ে। এরপর আবার বলছে যদি এই 10 দিন পরও আপনার দেখা যায় যে সে যথোপযুক্ত কারণ আছে এবং হচ্ছে সে সবকিছু সাক্ষ্য প্রমাণ সন্তোষজনক ভাবে গ্রহণ করতে পারে নাই, আরো অধিকতর পূর্ণ সমর্পণ প্রয়োজন, সেক্ষেত্রে পরবর্তীতে আরো 5 দিন অনধিক আরো 5 দিন প্রদান করতে পারবে। এরপরে আছে আমাদের 28 ধারা। 28 ধারা হচ্ছে যে আদালতে বিচারটা হবে সেটা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই বিশেষ ট্রাইব্যুনাল গঠনের এখানে 6টা নিয়ম আছে। 1 নম্বর নিয়মে আপনার 1 নম্বর উপধারায় বলছে যে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের অধীনে সংগঠিত অপরাধের দ্রুত বিচার কার্যকর করিবার জন্য কি করবে? একাধিক, যদি প্রয়োজন হয় একটা বা যদি প্রয়োজন হয় যে একাধিক
ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন, সেক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে পারবে, এটা বলছে 28-এর 1 ধারায়, 28-এর 1 উপধারায়। ঠিক আছে। আর 28-এর 2 উপধারায় বলছে যে আপনার যে আহ, গঠিত যে বিশেষ ট্রাইব্যুনাল, এটা সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে সরকার কর্তৃক নিযুক্ত একজন দায়রা জজ, এটা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করিয়া কমপক্ষে হচ্ছে একজন দায়রা জজ, ঠিক আছে, নিযুক্ত একজন দায়রা জজ বা একজন অতিরিক্ত দায়রা জজের সমন্বয়ে গঠিত করতে হইবে। অর্থাৎ ট্রাইব্যুনালটা হবে একজন দায়রা জজ এবং একজন অতিরিক্ত দায়রা জজ, এই দুইজনের সমন্বয়ে গঠন করতে হবে। ঠিক আছে। এর সাথে অনুরূপভাবে কিছু বিচারক যুক্ত থাকতে পারে, অথবা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল নামে এটা অবহিত করবে এই ট্রাইব্যুনালটাকে, এটা বলা হয়েছে 28-এর 2 উপধারা। আর 28-এর 3 উপধারায় বলা হয়েছে যে যদি এই ধারার অধীনে আপনার কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের স্থানীয়, সমগ্র বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের সর্বস্থানে, এটা বলছে যে সমগ্র বাংলাদেশের স্থানীয় অধিক্ষেত্রে অথবা একাধিক দায়রা ডিভিশনের ক্ষেত্রে অধিক্ষেত্র প্রদান করা যাইতে পারে। মানে যদি প্রয়োজন হয় যে এমন যে তাকে এই ট্রাইব্যুনালকে সমগ্র বাংলাদেশের দায়িত্ব দিতে পারে, অথবা যদি এমন মনে হয় যে আবার একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে নারায়ণগঞ্জ আদালতে, কিন্তু এখন দেখা গেছে যে এখানে আরো একটা জেলার দায়িত্ব দিয়ে দিল, মনে করেন নরসিংদী জেলার বিশেষ ট্রাইব্যুনালের দায়িত্ব এই নারায়ণগঞ্জ জেলাকে দিয়ে দিল, এটাও দিতে পারবে। এটা বলছে 3 উপধারায়, এটা বলছে 28-এর 3 উপধারায়। ঠিক আছে। তাহলে এই ট্রাইব্যুনালে এই মামলা কি করা হবে, হস্তান্তর করা হবে, এবং হচ্ছে এই ট্রাইব্যুনালে দায়ের হস্তান্তর অনুযায়ী মামলার বিচার হবে। এরপর 4 উপধারায়, 4 উপধারায় বলছে আপনার যে ট্রাইব্যুনালকে সমগ্র বাংলাদেশ এক বা একাধিক দায়রা ডিভিশনের সমন্বয়ে উহার অংশ বিশেষ স্থানীয় অধিক্ষেত্রের ন্যস্ত করিবার কারণে একজন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং এই আইনের অধীন অপরাধের বিচার ক্ষুণ্ণ হইবে না। যে আপনার বলছে কি এই ট্রাইব্যুনালকে যদি সমগ্র বাংলাদেশেও যদি সে বিচার করা হয়, সেক্ষেত্রে এটা ক্ষুণ্ণ হইবে না। এখানে একজন অতিরিক্ত দায়রা জজ এবং হচ্ছে একজন দায়রা জজ দুইজনকে নিয়ে যে গঠন করা হয়েছে, সেটা যদি আপনার এই জুরিসডিকশন মানে অধিক্ষেত্র আছে, সেই অধিক্ষেত্রের যদি ন্যস্ত করিবার কারণে যে অনেক দেখা গেল একাধিক অধিক্ষেত্র মানে কর্ম এলাকা, যেটা আগে উদাহরণ দিলাম, সেটা যদি ন্যস্ত করা হয়, সেক্ষেত্রে এটা কোনো প্রকার বিচারের এখতিয়ার ক্ষুণ্ণ হবে না, এটা বলা হয়েছে। এবং সরকারি সরকারি গেজেট বা প্রজ্ঞাপন দ্বারা অনুরূপভাবে আদেশ প্রদান না হইলে, ঠিক আছে, নিষ্পন্ন দিন অধীনে মামলা স্থানীয় বিশেষ অধিক্ষেত্রের সমন্বয় ট্রাইব্যুনালে বদলি হইবে না। অর্থাৎ বলছে যদি সরকার কর্তৃক যে আপনার আলাদা জুরিসডিকশনের যদি কোথাও একটা ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া হয় এক ট্রাইব্যুনালকে, সেক্ষেত্রে যদি সরকার প্রজ্ঞাপন দ্বারা, গেজেট দ্বারা বা কোনো প্রকার হচ্ছে আদেশের মাধ্যমে এই মর্মে প্রজ্ঞাপন জারি না করে যে এই মামলাটা স্থানান্তর করতে হবে, সেক্ষেত্রে এই মামলার বদলি হইবে না, ট্রাইব্যুনালে অধিক্ষেত্রে বিশেষ সম্পন্ন বদলি হবে না, এটা বলা হয়েছে 4 উপধারায়। আর 5 উপধারায় যদি দেখি, 28-এর 5 উপধারায় বলছে আমাদের যদি বিশেষ ট্রাইব্যুনাল ভিন্নরূপ সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, যদি বিশেষ ট্রাইব্যুনাল ভিন্নরূপ সিদ্ধান্ত না গ্রহণ করে, ঠিক আছে, ভিন্নরূপ সিদ্ধান্ত না গ্রহণ করে, যে সাক্ষীর গ্রহণ করা হয়েছে উক্ত সাক্ষ্য যদি পুনঃ গ্রহণ করা না লাগে বা পুনঃ শুনানি গ্রহণ করিতে হয়, বা উপধারায় যদি পুনরায় যদি আরম্ভ করিতে বাধ্য থাকিবে না, অর্থাৎ যদি কোনো প্রকার মতানক্যর সৃষ্টি না হয়, ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ না করে, সেক্ষেত্রে পুনরায় সাক্ষ্য গ্রহণ বা সাক্ষীর পুনঃগ্রহণ বা পুনঃ শুনানি করিতে কি করবে না, পুনরায় আবার আরম্ভ করিতে বাধ্য থাকিবে না আদালত, এটা বলা হয়েছে। ইতোমধ্যে সাক্ষ্য গ্রহণ উপস্থাপন হইয়াছে, উভয় সাক্ষ্যর ভিত্তিতে কার্য করিতে, অর্থাৎ ইতিমধ্যে যেটা সাক্ষ্য গ্রহণ করা হয়েছে অথবা কোনো প্রকার জবানবন্দি গ্রহণ করা হয়েছে, সেটাই তার স্বাক্ষর কার্যর ভিত্তিতে মামলা যেই পর্যায়ে ছিল সেই পর্যায়ে হইতে বিচার অব্যাহত রাখিতে পারিবে। এটা বলছে যে কোনো ট্রাইব্যুনাল থেকে যদি অন্য কোনো ট্রাইব্যুনালে মামলা পরিবর্তিত হয়, সেক্ষেত্রে মনে করেন আপনার সিনিয়র জুডিশিয়াল কোর্ট থেকে আপনার অতিরিক্ত জুডিশিয়াল কোর্টে বা চিফ জুডিশিয়াল কোর্টে মামলা ট্রান্সফার হলো, সেক্ষেত্রে যদি এই যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আপনার সিনিয়র সহকারী জুডিশিয়ালে, এই মনে করেন যে এখান থেকে যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, এই সাক্ষ্য গ্রহণ নিয়ে যদি কোনো প্রকার ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ না হয়, কারো নারাজি থাকে, সেক্ষেত্রে আপনার পুনরায় ওই যে আপনার মনে করেন সিজেএম অথবা এসিজেএম যে অতিরিক্ত
চিফ জুডিশিয়ালের কাছে পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে হবে না, অথবা মামলা যে জায়গায় বিচারাধীন ছিল ওই জায়গা থেকেই কার্যক্রম শুরু হবে, পুনরায় নতুন করে শুরু হবে না। এটা বলা হয়েছে 5 উপধারা। আর 6তে বলা হয়েছে সরকার আদেশ দ্বারা যে স্থান বা সময় নির্ধারণ করিবে সেই স্থান বা সময় বিশেষ ট্রাইব্যুনালে আসন গ্রহণ করিতে পারবে। অর্থাৎ সরকার আদেশ দ্বারা যদি কোনো একটা বিশেষ স্থান করে, সেটা একটা স্কুলের জায়গা হতে পারে বা একটা বিশেষ ক্ষেত্র হতে পারে, সেই বিশেষ জায়গা সেখানে বলবে, সেখানেই কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং বিশেষ ট্রাইব্যুনাল আসন গ্রহণ করতে পারবে। এটা বলা হয়েছে আমাদের 28-এর। তাহলে আমরা যদি আবার এটাকে টেনে দেই তাহলে হচ্ছে 28-এর 1 উপধারা। 28-এর 1 উপধারায় বলা হয়েছে যে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেটা সরকারি গেজেট, সরকারি প্রজ্ঞাপন, অথবা এই সন্ত্রাস বিরোধী আইনের দ্বারা সংগঠিত অপরাধের দ্রুত কার্যকর বিচারের নিমিত্তে এই একাধিক ট্রাইব্যুনাল গঠন করা যাবে। অর্থাৎ যদি প্রয়োজন হয় একটা ট্রাইব্যুনাল গঠন করবে, আর যদি বেশি প্রয়োজন হয় অর্থাৎ বেশি মামলা হয়, জট হয়, সেক্ষেত্রে একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে, এবং সেটা সরকারি, অবশ্যই সরকারি প্রজ্ঞাপন হবে, সরকারি গেজেট হবে, এর মাধ্যমে গঠিত হবে এই আইন অনুযায়ী। এটা বলা হয়েছে 28-এর 1। আর 28-এর 2-তে বলছে আপনার যে ট্রাইব্যুনাল গঠন করা হবে সেই ট্রাইব্যুনালে একজন দায়রা জজ, একজন বিশেষ ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের সহিত পরামর্শ করে একজন দেবে দায়রা জজ আর একজন দেবে অতিরিক্ত দায়রা জজ। অর্থাৎ এই যে ট্রাইব্যুনাল গঠন করবে এর সাথে এটা হচ্ছে আহ সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ আদালতের সাথে সুপারিশ হচ্ছে আলোচনা করে এর সাথে কি হবে, একজন দায়রা জজ পদমর্যাদা আর একজন অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদার হচ্ছে সমন্বয়ে গঠিত হবে এই ট্রাইব্যুনালটা, এটা বলা হয়েছে। এবং এখানে অনুরূপভাবে একজন বিচারক থাকবে, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল নামে যেটা অভিহিত হবে। তাহলে এই গেল 2। তাহলে একে গেল আপনার হচ্ছে যে ট্রাইব্যুনাল গঠন হবে তার জন্য আদেশ থাকবে এবং একাধিক হতে পারবে। আর 2-এ বললো যে 2জন বিচারক, একজন হচ্ছে যাদের সমন্বয়ে গঠিত হবে, যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, এবং হচ্ছে একজন বিচারক, এর সমন্বয়ে গঠিত হবে, এটা বললো 2-তে। আর 3-এ বলছে যে আপনার এই যে ট্রাইব্যুনালটা গঠিত হবে, বিশেষ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা বাংলাদেশের সমগ্র ক্ষেত্রে, অর্থাৎ সমগ্র বাংলাদেশে, মানে বাংলাদেশের সব জায়গায় স্থানীয় অধিক্ষেত্রে, স্থানীয় অধিক্ষেত্রে মানে যে স্থানের জন্য গঠন করা হবে ওই স্থানের অধিক্ষেত্রে, অথবা যদি প্রয়োজন হয় যে একটা ট্রাইব্যুনাল আছে এখানে 5টা জেলার দায়িত্ব দেওয়া হলো বা 5টা এলাকার 5টা অধিক্ষেত্রের দায়িত্ব দেওয়া হলো, বা বা 2টা দেওয়া হলো, সেখানে দায়রা ডিভিশনের ক্ষেত্রে অধিক্ষেত্র প্রদান করা যাইতে পারে, যে তার বিচার করার ক্ষমতা প্রদান করা যাইতে পারে। ঠিক আছে। আর হচ্ছে এই ট্রাইব্যুনাল কেবল এই আইনের অধীনে মামলার বিচার করবে, আর এই যে বিশেষ ট্রাইব্যুনাল গুলো গঠন করবে এটা শুধু হচ্ছে আপনার এই সন্ত্রাস বিরোধী আইনের মামলাগুলোই বিচার করবে। ঠিক আছে। আর ট্রাইব্যুনালের যদি আপনার প্রয়োজন হয় তাহলে অন্য যদি এমনি কোর্টে মামলা হয়, সেটা যদি এই সন্ত্রাস বিরোধী আইনে হয়, সে মামলাও এই ট্রাইব্যুনালে বিচারের জন্য স্থানান্তর করতে হবে। এটা বলা হয়েছে। তাহলে 3-এ এই কথাগুলো বলা হয়েছে যে সমগ্র বাংলাদেশে এটার বিচার করা যাবে। আর যদি প্রয়োজন হয় যে একটা অধিক্ষেত্রের ক্ষেত্রে একাধিক অধিক্ষেত্র তাকে দায়িত্ব দেওয়া যাইবে একটা ট্রাইব্যুনালকে, এটা বলা হয়েছে। আর একটা বলা হয়েছে যে অন্য আদালতেও যদি মামলা হয় সেই সন্ত্রাস বিরোধী আইনে, সেই মামলাটা এই ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে। তাহলে এটা গেল 3। আর 4-এ বলছে আপনার যে সমগ্র বাংলাদেশে এক বা একাধিক দায়রা ডিভিশনের সমন্বয়ে যদি হচ্ছে এটা গঠিত হয় এই ট্রাইব্যুনালটা, তাহলে এর অংশ বিশেষ স্থানীয় অধিক্ষেত্র এই যে নষ্ট করিবার কারণে একজন দায়রা জজ এবং একজন অতিরিক্ত দায়রা জজকে সমন্বয়ে যে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হইল, তাহলে এতে একজন দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা ক্ষুণ্ণ হইবে না, এখতিয়ার ক্ষুণ্ণ হইবে না, অর্থাৎ তার যে এখতিয়ার আছে সেটা কোনো প্রকার ক্ষুণ্ণ হইবে না বিশেষ ট্রাইব্যুনালে। এটা বলা হয়েছে, মানে তার সচরাচর যেটা তার আইনে ক্ষমতা আছে সেটা সে প্রয়োগ করতে পারবে, ক্ষুণ্ণ হবে না, এটা চাইরে বলা হয়েছে। আর এর জন্য সরকার কর্তৃক সরকারি গেজেট দ্বারা প্রজ্ঞাপন প্রদান করা হবে। অনুরূপ কোনো আদেশ প্রদান করা না হইলে আদালতে নিষ্পন্নাধীন এই আইনের মামলা বিশেষ স্থানীয় অধিক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনালে বদলি হইবে না। যে সরকারি গেজেট দ্বারা যদি কেউ, সরকারি গেজেট দ্বারা যদি আপনাকে আদেশ না দেয়া হয় যে এই মামলা উচ্চ আদালতে বদলি করা হোক, সেক্ষেত্রে বদলি করা হইবে না। মানে যদি বদলি করতে হলে এই যে বিশেষ ট্রাইব্যুনাল, এই বিশেষ ট্রাইব্যুনাল থেকে যদি অন্য কোনো কোথাও বদলি করতে হয় তাহলে অবশ্যই সরকারি প্রজ্ঞাপন আবার প্রয়োজন হবে, এটা বলছে 4 উপধারায়। আর 5 উপধারায় যদি দেখি আমরা, 5 উপধারায় বলছে যদি একবার সাক্ষ্য প্রদান করে এই বা অথবা কোনো প্রকার জবানবন্দি প্রদান করে এই বিশেষ ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে আপনার এই যে ভিন্নরূপ সিদ্ধান্ত যদি না থাকে, যে সাক্ষ্য গ্রহণ করছে বা সাক্ষ্য প্রদান করছে সেটা নিয়ে যদি কোনো ভিন্নরূপ সিদ্ধান্ত, ভিন্নরূপ যদি মতানৈক্য না থাকে, এই মতানৈক্য না থাকলে
অর্থাৎ মতের যদি ভিন্ন না থাকে, ভিন্নতা, সেই ভিন্নতা যদি না থাকে, সেক্ষেত্রে যে আদালতে এই মামলাটা ট্রান্সফার হলো, ওই ট্রান্সফার যেখানে হয়েছে ওখানে পুনরায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে হবে না, বা হচ্ছে পুনরায় আপনার নতুন করে বিচার কার্য শুরু করতে হবে না, যেখানে বিচার কার্য শেষ থামাই ছিল ওখান থেকেই চালু হবে, এটা বলা হয়েছে। অর্থাৎ যদি মামলাটা ট্রান্সফার হয় অন্য কোনো আদালতে, সেক্ষেত্রে এটা বলা হয়েছে যে আপনার যত জুনিয়র কোর্ট যে পর্যন্ত বিচার করছে ট্রান্সফারের আগে, ওই পর্যন্ত নিয়ে যদি কোনো প্রকার মতানক্য না থাকে, অর্থাৎ কোনো প্রকারে ভিন্নতা না থাকে, সেক্ষেত্রে অন্য কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আগের সাক্ষ্য যে প্রদান করা হইবে ওই সাক্ষ্যই আগের সাক্ষ্যই সাক্ষ্য হিসেবে কার্যকর হইবে, এটা বলা হয়েছে। ঠিক আছে, এটা বলা হয়েছে আমাদের 5-এ। আর 6-তে বলা হয়েছে যে যে স্থান, এই যে আপনার চাইলে সরকার, যে যে কোনো সরকার আদেশ দ্বারা যে যে কোনো স্থান নির্ধারণ করতে পারবে এই ট্রাইব্যুনালের জন্য, এবং যে কোনো সময়, যে কোনো সময় বিশেষ ট্রাইব্যুনাল আসন গ্রহণ করিতে পারবে। যে কোনো সময় সরকার যদি এখন আদেশ করে আপনাকে যে শুক্রবার শনিবার আপনি এই বিশেষ ট্রাইব্যুনাল সন্ত্রাস দমন আইনে চালাবেন, কোনো কিছু তো করার নাই, সেটা বলছে উহার কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই ছিল আমাদের 6 নাম্বার পর্যন্ত। এখন কোনো, তাহলে আমরা তো অনেক কিছুই পড়লাম, আদালত গঠন করলাম, তদন্তের সময়সীমা পড়লাম, ট্রাইব্যুনাল গঠন করলাম। এখন আমরা পড়বো জামিন। যে এই মামলায় যে জামিনটা, আপনার জামিনের কথা বলছে, যে এই মামলা যা আছে 32 ধারায় বলছে এটা, যে এই আইনের অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা বিচারক জামিনে মুক্ত প্রদান করিবেন না। অর্থাৎ এটা জামিন, যদি এই যে ম্যাজিস্ট্রেট কি করবে না, বা বিচারক, ম্যাজিস্ট্রেট বা বিচারক এই আইনে যদি কেউ অভিযুক্ত হয়, তাকে জামিন প্রদান করবেন না। এখন জামিন প্রদান করবেন না, কেন করবেন না, এটা একটা এখানে অপশন আছে। ঠিক আছে, তবে জামিন প্রদান করবেন না এটা বলা আছে। এখন আহ, জামিন প্রদান করতেও আবার পারবেন, সেটা কি ক্ষেত্রে পারবেন, এখানে দুইটা পয়েন্ট দেয়া আছে। নাম্বার একটা পয়েন্ট আছে যে যদি না রাষ্ট্রপক্ষকে অনুরূপ জামিনের আদেশের উপর শুনানির সুযোগ প্রদান করা হয়। বলছে কি, যে জামিন প্রদান করিবেন না যদি না রাষ্ট্রপক্ষকে অনুরূপ জামিনের, যারা রাষ্ট্রপক্ষ থাকবে, রাষ্ট্রপক্ষের উকিল থাকে যেমন সিএসআই, অথবা এমনি যে পিপি শুনেন আপনারা, পিপি এপিপি, তাহলে এই রাষ্ট্রপক্ষকে অনুরূপ জামিনের আদেশের উপর, যে অনুরূপ জামিনের আদেশের উপর শুনানির সুযোগ প্রদান করা হয়। মানে রাষ্ট্রপক্ষকে যদি জামিনের আদেশের উপর অনুরূপ শুনানি না হয়, সেক্ষেত্রে জামিন প্রদান করবেন না, এটা বলা হয়েছে আপনার এটা বলা হয়েছে কতে। আর খতে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বা বিচারক যদি সন্তুষ্ট হন যে, ম্যাজিস্ট্রেট বা বিচারক যদি সন্তুষ্ট হয় যে অভিযুক্ত ব্যক্তি বিচারে দোষী সাব্যস্ত নাও হইতে পারে, এই মর্মে যদি ম্যাজিস্ট্রেট বিশ্বাস করে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে যদি এটা আপনার ভিজুয়ালাইজ হয় যে এই ব্যক্তি এই অপরাধে অভিযুক্ত নাও হইতে পারে, তাহলে যুক্তিসঙ্গত কারণ রইয়াছে। আর এর যদি যে কাগজপত্র যে এভিডেন্স দাখিল করা হবে, সেক্ষেত্রে তার যে যুক্তিসঙ্গত যদি কারণও থাকে, তাহলে তিনি অনুরূপ সন্তুষ্টির কারণসমূহ লিখিতভাবে লিপিবদ্ধ করবেন এবং লিপিবদ্ধ করে জামিন প্রদান করতে পারবেন। তাহলে আপনার বলছে কি, যে এই ধারায় হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট বা বিচারক জামিনে মুক্তি প্রদান করিবেন না। ঠিক আছে, তবে দুইটা ক্ষেত্রে করিবেন। যেটা বলছে যদি না, যদি না মানে হচ্ছে দুইটা ক্ষেত্রে করিবেন। সেই দুইটা ক্ষেত্রে করিবেন কি, রাষ্ট্রপক্ষকে অনুরূপ জামিনের আদেশের শুনানোর সুযোগ প্রদান করা হয়। ঠিক আছে, অর্থাৎ জামিন প্রদান করছে, জামিন প্রদানের ক্ষেত্রে যে রাষ্ট্রপক্ষের যে উকিল ছিল বা রাষ্ট্রপক্ষের যে সিএসআই ছিল, তাকে যদি জামিনের পক্ষে শোনানো হয় জামিনের বিপক্ষে, সে যদি ওটায় নারাজি না দেয়, অথবা হচ্ছে সে যদি যথোপযুক্ত যুক্তিতর্ক স্থাপন না করতে পারে, সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে, এটা বলা হয়েছে। আর খতে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে বিশ্বাস করে, ম্যাজিস্ট্রেটের যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মর্মে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি হচ্ছে এই বিচারে দোষী সাব্যস্ত নাও হইতে পারে, ঠিক আছে, বা যুক্তিসঙ্গত কারণ রইয়াছে এরকম বিশ্বাস করার, সেক্ষেত্রে তিনি তা অনুরূপ সন্তুষ্টির কারণ সমূহ লিপিবদ্ধ করবেন, এটা বলা হয়েছে। ঠিক আছে।